মহোদয়, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনার জনাব মাননীয় বিক্রম কুমার দোরাইস্বামী মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সহ অন্যান্য যারা উপস্থিত আছেন আমি তাদের নামগুলো একটু উল্লেখ করে দিচ্ছি। আমাদের মধ্যে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মোশাররফ হোসেন মহোদয়, উপস্থিত আছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব উন্নয়ন জনাব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, উপস্থিত আছেন সিলেটের জেলা প্রশাসক জনাব মুজিবুর রহমান, উপস্থিত আছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জনাব শামসুল ইসলাম, উপস্থিত আছেন ডিআইজি প্রিজন সিলেট জনাব কামাল হোসেন। সেই সাথে আজকে আমি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুক উদ্দিন আহমদ মহোদয়কে। অনুষ্ঠানে স্থলে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক জাকির হোসেন এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন। সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। Ladies and gentlemen, we are delighted that we have some distinguished guests here. Divisional Commissioner of Sylhet, Dr. Musharraf Hossain Mahoday, and we have some other guests, Joint Secretary LGRD, Mr. Noore Alam Siddiqui, Deputy Secretary LGRD Ministry, Samsul Islam, Deputy Commissioner of Sylhet, Mujibur Rahman, and Sylhet City Awami League President, Freedom Fighter Mr. Mashukuddin Ahmed, General Secretary of Sylhet City Awami League, Professor Zakir Hussain, and Mrs. of our Foreign Minister, Mrs. Selina Hussain. DIG Prison Sylhet, Mr. Kamal Hussain is also here. We thank you all. সেই সাথে সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ সভাস্থলে উপস্থিত আছেন। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ডক্টর A.K. আব্দুল মোমেন এমপি মহোদয়কে। I am requesting our special guest, Dr. A.K. Abdul Momen MP, Minister of Foreign Affairs of Bangladesh, to deliver his speech. Mr. Dr. A.K. Abdul Momen MP. বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের LGRD এবং কর্পোরেট মন্ত্রী জনাব ইসলাম সাহেব, অন্যান্য প্রটোকল ইনট্যাক্ট আমাদের ভারতের হাইকমিশনার, স্বামী আমাদের প্রাক্তন কমিশনার মিজান সাহেব এবং সেক্রেটারি LGRD এবং আমার বাকি সব দলের নেতা কর্মীরা এবং অন্যান্য আমার সিলেটবাসী। আমি এই এলাকার ছেলে, আমার বাড়ি কর্নারে ধোপা দিঘির পাড়, 1 নম্বর ধোপা দিঘির পাড়। এই এলাকায় ব্রিটিশ সরকার প্রথমেই জ্যান্ত তৈরি করে, আর আমাদের বাড়িতে হয় সেই 1929 সালে। এই এলাকায় তখন বাড়িঘর খুব ছিল না। আমার বাবা তখন কলকাতায় থাকতেন, ওখানে থেকে সিলেটে ওনাকে পাঠানো হয় মুসলিম লীগ করার জন্য। তখন উনি ওনার নানার বাড়িতে থাকতেন কলকাতায়। ওনার নানা খুব সম্মানিত লোক ছিলেন, ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ এডুকেশন ইন ইন্ডিয়া স্যার মৌলভী আব্দুল করিম।
ওনার বাসায় তৎকালীন সময়ে ভারতবর্ষের বড় বড় সব রাজনীতিবিদরা বসে আড্ডা করতেন। আর আমার বাবা ইয়াং এজে ওদের দ্বারা প্রভাবিত হন। 1920 সালে 21 সালে অসহযোগ আন্দোলন শুরু হলে সেই গান্ধীজির সাথে শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী, সকলাত এসে মিলে উনি ওনার বিয়ে পরীক্ষা বাদ দেন। উনি আন্দোলনে ব্যস্ত, তখন বিয়ে পরীক্ষা বাদ দেন। আমার দাদা তখন আসাম সরকারের সিভিল সার্ভিস ছিল। উনি খুব রাগ করলেন যে ছেলে বিয়ে পাশ করবে না, সে আন্দোলন করবে। তারপর উনি কলকাতায় গেলেন। আমার বাবার মা মারা গেছিলেন জন্মের 6 মাস পরে। এই জন্য উনি নানির সাথে থাকতেন। তখন দাদা খুব রাগ করে কলকাতায় গিয়ে বাপকে টেনে হেঁচড়ে নিয়ে আসলেন। ওনার এক মামা ছিলেন তখন রাজশাহী কলেজের অধ্যাপক হাকিম সাহেব। ওখানে বললেন তোমার আগে বিয়ে পাস, তারপরে রাজনীতি। যাই হোক, আমার বাবা বিয়ে পাস করলেন, তাই রাজশাহী কলেজ থেকে কলকাতা ইউনিভার্সিটি, তারপরে কলকাতায় ল পাস, তার দুইটা এনে। প্রথম করলেন ইংরেজিতে। সবাই বললো যে তখন ওনাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট বলতো যে এসডিও সাহেবের ছেলে ফিরিঙ্গি হয়ে গেছে ইংরেজিতে। তখন আবার এরাবিকে আলিগড় থেকে, তখন ঠিক হলো। তো এখানে আসছিলেন, তো এই দিঘিটাই ছিল অনেক বড়। এই যে দিঘি দেখতেন 5 গুণ বড়, একেবারে ওই রাস্তা থেকে শেষ করে এই মাথা পর্যন্ত। এইটা কথিত আছে যে সম্রাট, মুঘল সম্রাট দুপা দেব ব্যবহারের জন্য পুকুরটা দিয়েছিলেন, এই বিরাট পুকুর। তারপর যুদ্ধের সময় ব্রিটিশ সরকার ঠিক করলো একটা ভালো রাস্তা বানাতে। তখন আব্বার মামা তখন আসামের মন্ত্রী, আর ওনার ছোট ভাই তখন ইঞ্জিনিয়ার। তো তারা ঠিক করলেন যে এই রাস্তাটা সোজা এদিকে এসে আমাদের বাসার মোড়ে নিয়ে এইটা সিলেট শিলং রোড হয়। অনেক জমি জমা আমার দাদাই দিয়েছিল। দিস ইজ ধোপা দিঘি নিয়ে আমরা বড় হয়েছি। ছোটবেলায় দিঘিতেই আমরা কচুরি পানা কিনে করতাম এবং দৌড়াদৌড়ি করতাম। এইখানে ব্রজন দাস যখন আপনার কি বলে যে ইংলিশ চ্যানেল পাড়ি দিল, এইখানে ট্রেনিং করেছে। এইখানে এসে প্রদর্শন নিতে আমরা দল বেঁধে দেখতাম। ব্রজন দাস প্রথম বাঙালি যে ইংলিশ চ্যানেল চ্যানেল, এই ধোপা দিঘিটা মরে গেছে। এত সুন্দর দিঘি ছিল, অনেক মাছ হতো। তা আমি খুবই সেটা তো অনেক দিঘি ছিল, মাছুর দিঘি, ধোপা দিঘি, সাগর দিঘি, লাল দিঘি, দিঘির শেষ নাই, চারা দিঘি, এখন সবই নাই। লাল দিঘি তো ফকার মাছ। শহরের দিঘি দিঘি থাকা ভালো। আমেরিকাতে অধিকাংশ বাড়িতে যে পানি খায় তারা রিজার্ভার থেকে, দিঘির থেকে খায়। আমরা বিট্রোল করে খাই। এটা ভাবে চিন্তা করতে হবে, কারণ দিঘির পানি খেলে পরে মাছ দেখা এবং সেটা চিন্তা করা। তো যাই হোক, আমি খুবই আনন্দিত যে আজকে আমার ধোপা দিঘি পারে এইটার বেদখল হবে না, এই ওয়াকে ওয়ে হয়। আমি আই মাস্ট থ্যাঙ্ক আমার মেয়র আরিফুল হক চৌধুরীকে। এইটা যখন সই হয়, সাইনিং হয়, তখন সেখানে আমাদের তৎকালীন হর্ষবর্ধন প্রিংলা রাষ্ট্রদূত ভারতের উনিও ছিলেন। আর এখানে তখন আসাম এবং মেঘালয়ের 2জন মন্ত্রী, তারা এই দিঘিতে গোসল করেছে, সাঁতার কেটেছে। তারা এখন আপনার আসামের মেঘালয়ের মন্ত্রী, তারা তখন এটা দেখে they decided they should help. তারা স্কুলেও গিয়েছে, যে স্কুলটা এখন 6 তলা বিল্ডিং, এরপর আর কোনো উন্নতি হয়নি। So they had a fascination for their old school. সেই সূত্রে জিনিসটা খুব ভালো এঙ্গেজমেন্ট হয়। আর তখন আমার বড় ভাই আবুল মাল আব্দুল মোহিত অর্থমন্ত্রী এটার জোর দেন। তার ফলে ভারতবর্ষ সেই প্রায় 25 কোটি টাকা আমাদের এই প্রজেক্টের জন্য দান করে। 3টি প্রজেক্ট, যেটা মেয়র সাহেব জানালেন। আমাদের মেথর পট্টিয়ার বড় কষ্ট থাকে, তাদের জন্য একটা আবাস ভূমি।
আই এম সো গ্ল্যাড যে এইটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এর মধ্যে বেশ ঝামেলা ছিল, সইটই হওয়ার পরে বহুদিন আটক ছিল, বাট ফাইনালি ইট ইজ ডান। তো আমরা আজকে ধোপা দিঘিতে হাঁটবো এবং আমরা আশা করব যে আগামীতে আমাদের প্রাক্তন অর্থমন্ত্রীর একটা স্বপ্ন, এই যে সামনে জেল দেখতেছে, ব্রিটিশরা শহরের মাঝখানে জেল করেছিল যাতে অন্যরা দেখে ভয় পায় যে জেলের মধ্যে দোকান হচ্ছে, যাতে ভারতবর্ষের লোক জেল দেখে ভয় পায়, সেই জন্য শহরের মাঝখানে জেলটা তৈরি করে। এই জেলটা কিন্তু ইতিহাস। এইখানে সারা বাংলাদেশে একজন মহিলার ফাঁসি হয়, সেইটাই আমাদের করিমুন্নেসা এই জেলের ফাঁসি। আর কোথাও বাংলাদেশে মহিলা ফাঁসি, দিস ইজ দ্য অনলি জেল। তাছাড়া এইখানে বঙ্গবন্ধু যখন আপনার গ্রেফতার ছিলেন, এইখানে তিনি এই জেলে ওনাকে রাখা হয়েছে। তা আমরা সেটাকে একটা স্মৃতি মিউজিয়াম হিসেবে রাখতে চাই। করিমুন্নেসার সেই ফাঁসির কাজের অংশটুকু আমরা স্মৃতি হিসাবে রাখতে চাই, কারণ সারা বাংলাদেশে যদি অনলি মহিলার আপনার হ্যাঙ্গিং হয়, ফাঁসি হয়। সুতরাং আর আমরা আশা করি অর্থমন্ত্রীর স্বপ্ন ছিল এই জেলটাকে ভেঙে একটা সুন্দর একটা উদ্যান হবে। আমরা আশা করি সেই উদ্যান ইনশাল্লাহ কখনো হবে। সম্প্রতি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবার স্মরণ করিয়ে দিয়েছি যে আপনি আমাদের অর্থমন্ত্রীকে ওয়াদা দিয়েছিলেন, একদিকে পাশও হয়েছিল, সো এইটা আবার চিন্তা করবে। এখানে কিন্তু এখন আর কোনো কয়েদি থাকে না। এরপরে 2010-এ শুরু হলো নতুন জেল, এখানে জেল স্থানান্তরিত কাজ, সেইটা অনেক বছর লাগলো। সেই জেল এখন সম্পূর্ণ, ওখানে অনেক সিট খালি আছে, সুতরাং এই জেলের কোনো প্রয়োজন নেই। এইটা ভেঙে একটা উন্মুক্ত উদ্যান। একইভাবে আমি মনে করি ঢাকা জেল, যেখানে আমাদের ইতিহাস একেবারে সমৃদ্ধ, সেই ঢাকা জেলকে উন্মুক্ত করে এটাও পার্ক হওয়া উচিত। ঢাকা জেল পার্ক এত সুন্দর জায়গা, জেলে কিন্তু খুব সুন্দর, গাছপালা এত নাইস। এই জেলের ভিতরেও ঠিক আছে, ইট উইল বি এ লাভলি পার্ক। আমি আশা করব আগামীতে এইটা আমাদের একটা উন্মুক্ত পার্ক হবে। শুধু আমাদের কাজ শেষ হয়নি সিলেটবাসী, আমাদের এখনো কাজ করার সুযোগ আছে এবং আমরা খুব লাকি যে আমাদের যে এলজিআরডি মিনিস্টার সাহেব আছেন, উনি আমাদের নেত্রী শেখ হাসিনার মতো। যদি আপনি যুক্তি দিয়ে কিছু বলতে পারেন, হি অ্যাকসেপ্টস ইট। অনেক সময় না করে দিবেন, তারপরে যখন আপনি যুক্তি দিয়ে বলেন, হি এগ্রিজ টু ইট। We are so lucky we got such a wonderful and highly, educated LGRD মন্ত্রী। আমার সাথে ওনার সেই জন্য সম্পর্ক খুব ভালো। উনি স্পষ্টবাদী, ক্যাবিনেটের মধ্যে একজন স্পষ্টবাদী লোক আমাদের এলজিআরডি, ওনার জন্য থাকবে। আর সবচেয়ে ভালো হলো নেত্রী যেমন সিলেটের আপনার রক্ষা, সিলেটের ইস্যু আসলে শি ইজ একেবারে। একটা জিনিস আমি না বললে নয়, আমাদের মাননীয় অর্থমন্ত্রী মৃত্যুর 1 মাস আগে সিলেটে এসেছিলেন, আর আমাদের এই মানে হার্ড ওয়ার্কিং মেয়র সাহেব ওনাকে একটি সম্বর্ধনা, শুধু সম্বর্ধনা নয়, এই অসুস্থ অবস্থায় আমাদের অর্থমন্ত্রীকে দিয়ে একটা চিঠি লেখা, দিস ইজ হিজ লাস্ট লেটার টু দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। সেটা মার্চ মাসে উনি চিঠিটা সই করেন এবং দায়িত্ব দেন যে আমি এইটা নেত্রীকে দেবো। সো আমি একটা চিঠি দিয়ে, ভিডিও লেখা দিয়ে নেত্রীকে সেই চিঠিটা পাঠাই এবং সেইখানে অনেকগুলো প্রজেক্ট, যেগুলো আমরা নিয়ে অনেকদিন ধরে ব্যবহার করছি, সেই প্রজেক্টগুলো মেয়র সাহেব ওনাকে দিয়ে এই চিঠি লেখায়। নেত্রী সবগুলোই সাথে সাথে যেদিন পাঠিয়েছে পরের দিন অনুমোদন করে পাঠিয়ে দিয়েছে। মৃত্যুর আগে আমি নেত্রীকে জানালাম যে ওনার শরীরটা খুব খারাপ, বলেন যে উনি শরীর খারাপের মধ্যে একটা পিটিশন আই বলে আমি বলে আমি দিয়ে দিয়েছি অনুমোদন করে। তা আমরা আশা করব আমার বড় ভাইয়ের সেই ইচ্ছা আমরা সবাই মিলে পূরণ করব। আর আমাদের এলজিআরডি মিনিস্টার তাজুল ভাইকে বলবো যে এইটা আমাদের একটি অগ্রাধিকারের ভিত্তিতে। এর মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে আমারও খুব ঘনিষ্ঠ প্রজেক্ট, সেটি হচ্ছে আমার একটা প্রজেক্ট ছিল দেশে আসার পরে
স্থানীয়ভাবে এই শহরটা আধ্যাত্মিক নগরী, আমাদের এখানে ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ করে। এবং আমরা এখানে আমি এক সপ্তাহ আগে গিয়েছিলাম, এক সপ্তাহ 1.5 সপ্তাহ আগে আসামে গিয়েছিলাম। সেই আসামে গিয়ে মনে হলো যে 171 সালে আমি আসামে গিয়েছিলাম কিছুদিন। সেই যে কিসে কি বলে যে করে যাই হোক আসামে গৌহাটিতে মনে হলো যদি অনেক অনেক উন্নতি হয়েছে, কিন্তু মানুষের সাথে আলাপ করে মনে হলো সেই আমরাই। সিলেট এবং আসামের একটা খুব ভালো সম্পর্ক ছিল এক সময়। আসামের এবং মেঘালয় যে কয়েকটি প্রভিন্স হয়েছে সেগুলো সিলেটেরা রান করত, এবং therefore there was a very close relationship between the north east states and সিলেট। আমরা আশা করতেছি আগামীতে আমাদের কিসের হাই কমিশনার সাহেব বলেছেন যে এখানে একটি বড় রাস্তা হচ্ছে। ইন্ডিয়া ইতিমধ্যেই ইন্ডিয়া আপনার মায়ানমার থাইল্যান্ড একটি ইন্টারস্টেট হাইওয়ে করতেছে। আমরা সেখানে ইন্ডিয়ার কাছে দরখাস্ত করেছি যে আমাদেরও সম্পৃক্ত করতে। সুখের বিষয় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেটা গ্রহণ করেছেন, এবং এই রোডটা হবে ইন্ডিয়া বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড। ইট উইল বি গ্রেট কানেক্টিভিটি। আর আমি এই প্রস্তাব দিয়েছি যে আমাদের তামাবিল যেটা আছে তারা ইন্ডিয়ার অংশে 4 লাইন করে ফেলেছে, আমরা কিছু করলে পরে ইট উইল বি গ্রেট কানেক্টিভিটি। তখন আমাদের ব্যবসা বাণিজ্য যেমন বাড়বে, পর্যটন শিল্প বাড়বে। আর আমরা এখানে বড় এয়ারপোর্ট তৈরি করতেছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তখন এই আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহের বহু লোক এইখানে এসে তারা অন্যান্য দেশে যেতে পারবে। ইট কুড বি এ হাব, হাব ফর আদার স্টেটস অফ আমাদের নর্থ ইস্টে, তাদের জন্য উপকার। আর সো বিকজ উই অল হ্যাভ টু গ্রো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার 50 বার্ষিকীতে একটা জিনিস সবাইকে বলেছেন। 5 জন রাষ্ট্রনায়ক তখন আমাদের দেশে এসেছে, সবাইকে বলেছে যে একটি দেশের উন্নতি যদি এটা টেকসই হতে হয়, উন্নত যদি টেকসই হতে হয়, তাহলে সবাইকে নিয়ে উন্নয়ন করতে হবে, এবং এর তখন সকল প্রতিবেশীকে নিয়ে উই ওয়ান্ট টু ডেভেলপ। তাহলে সেই ডেভেলপমেন্টটা টেকসই হবে। আমরা সেদিনের প্রত্যাশায় আছি। আর আমি আপনাদের সবাইকে আজকে এইখানে এসেছেন বলে আল্লাহর মেহেরবান, সুন্দর দিন। গতকাল কি বৃষ্টি হয়েছে, আজকে লাভলি ডে। মেয়র সাহেব ইউ আর এ লাকি ম্যান। এত সুন্দর দিন আপনার কি হয়েছে। তবে একটি জিনিস আমি বলতে চাই, এইখানে যারা এই জিনিসটা ইউজ করবেন তারা যেন একটু সজ্ঞান থাকে। আমার মনে আছে অনেক দিন আগে কলকাতায় যখন প্রথম পাতাল রেল লাইন হলো, সেইখানে কেউ একজন একটা ময়লা ফেলেছিল, আরেকজন বলল বাবু এইটা কিন্তু আমাদের পরিষ্কার রাখবে। তখন ওই ভদ্রলোক লজ্জায় ওই কাগজটা উঠে পকেটের মধ্যে পাঠায়। আমরা জানি এটা কাজ করি, আমরা যেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং যারা এর সাথে পরিচ্ছন্নতা কর্মী থাকবেন তাদেরও অনুরোধ গাফলিটি করবেন না, এটা দৃষ্টিনন্দন অবস্থায়। আর দোয়া করেন আগামীতে আমরা পুরোটাই পার করতে ইনশাআল্লাহ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ। একটি অ্যানাউন্সমেন্ট দিতে চাই, আমার বাসাতে আজকে 12:30টার সময়ে এইখানে আমাদের প্রাক্তন অর্থমন্ত্রীর জন্য একটি 40 আবলিয়া, হ্যাঁ, সেইটা একটা দোয়া হবে। অল অফ ইউ আর ইনভাইট, আপনাদের সবার দাওয়াত রইল। বাসাটাই কোনায়, এই সুতরাং এটা ঝামেলা না। সো আই ইনভাইট অল অফ ইউ টু জয়েন আস in the prayer ceremony that will be followed by some lunch. Thank you very much. Joy Bangla, Joy Bangladesh. ধন্যবাদ জনাব ডক্টর AK আব্দুল মোমেন MP মহোদয়কে তার চমৎকার কথার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়। Thanks to our Honorable Foreign Minister for the lovely speech. I'm requesting Honorable Mayor of Sylhet City Corporation, Mr. Ariful Haq Chaudhary, to deliver his speech and vote of thanks. রাখি দাও মনিটরের সামনে রাখি দাও বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সিলেটবাসীর জন্য একটি আনন্দের দিন, এবং আমরা বহুদিনের প্রত্যাশিত আমাদের এই প্রাচীনতম দিঘি
ধোপা দিঘি ওয়াকওয়ে এবং ধোপা দিঘির পার একটি স্কুল ভবন এবং ক্লিনার ভবন, এই তিনটি প্রজেক্ট আমাদের বন্ধু রাষ্ট্র ভারত সরকার কর্তৃক তাদের অর্থায়নে আমাদের এই প্রজেক্টগুলো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, আমাদের লোকাল গভর্নমেন্টের অভিভাবক জনাব তাজুল ইসলাম এমপি মহোদয়, এখানে উপস্থিত রয়েছেন সিলেটের কৃতি সন্তান, সিলেট এক সংসদের এক আসনের মাননীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এবং আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের মান্যবর হাই কমিশনার জনাব বিক্রমকর দরাশাই, এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মিসবাউদ্দিন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফ ইন্ডিয়া, এবং আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, আমাদের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নিউজ এবং আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, সিলেটের সম্মানিত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় গুরুরা এবং শিক্ষাবিদ, আইনজীবী এবং বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সকলকে পূর্ণভূমি সিলেট হযরত শাহজালাল শাহপুরান 360 এই পূর্ণভূমি, শ্রী চৈতন্যের পিতৃভূমি, আধ্যাত্মিক রাজধানী, দুটি পাটা একটি পুরীর দেশ, আওয়াল ফকিরের দেশ, পর্যটন নগরী বলে খ্যাত প্রবাসী অধ্যুষিত এলাকা এই সিলেট। আজকে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, গত কয়েকদিন যাবৎ এই সিলেটে মুষলধারে বৃষ্টি, এবং আমরা আজকেও আশা করি নাই যে এই ধরনের একটি আবহাওয়া হবে। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনটিকে আমাদের ফেভারে দিয়েছেন, এর জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। আজকে সিলেটবাসী আরেকটি আনন্দের দিন এই জন্য যে আমাদের এই নগরীর উন্নয়নের জন্য যে দুইজন নিবিড়ভাবে আমাদের সঙ্গে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে এই সিলেট শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, তারা হচ্ছেন সিলেট আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের লোকাল গভর্নমেন্টের অভিভাবক জনাব তাজুল ইসলাম এমপি মাননীয় মন্ত্রী, এবং আমাদের এই শহরের সংসদ এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন, এবং সেই সাথে স্থানীয় সরকার প্রশাসন এবং জেলা প্রশাসন সহ প্রত্যেকের যে সহযোগিতা, এর জন্য আমি আজকে এই সবাইকে কৃতজ্ঞতা জানাই। ভারতীয় দূতাবাসকে আরও ধন্যবাদ জানাই এই জন্য যে তারা যে ক্লিনারের জন্য যে প্রজেক্টটা দিয়েছেন, আমি আশা করি অন্যান্য শহরের সিলেট আজকের যে হাই কমিশনার, তিনি কিন্তু যদিও ভারতীয় হাই কমিশনার, কিন্তু তিনি আমাদের দেশের জামাই হিসাবে আমাদের দাবিও তার কাছে একটু বেশি, এবং আশা করি তিনি আমাদের এই ক্লিনার হাউসটা যদি আরও একটা বিল্ডিং হয়, তাহলে আমাদের এখানে তাদের 100% সবাই, কেউ কিছু লোককে আমরা 50টি পরিবারকে আমরা সেখানে অ্যাকোমোডেশন করতে পেরেছি, আরও প্রায় 40-45টি পরিবার রয়েছে যাদেরকে আমরা এই ধরনের অ্যাকোমোডেশন, তো তাদের মধ্যে একটা মনের মধ্যে কষ্ট হবে যে 50 জন ভালোভাবে থাকতেছে আর আমরা 45-46টি পরিবার আমরা ওই নয়। এটার জন্য আমি এই মানবিক দিকটা দেখার জন্য মান্যবর হাই কমিশনারের কাছে অনুরোধ করব। একই সঙ্গে অনুরোধ করব, আমি আগেও বলেছি সিলেট পর্যটন এরিয়া হিসাবে এখান থেকে শিলং, এখান থেকে গুয়াহাটি, এখান থেকে করিমগঞ্জ, আমরা আমাদের বিভিন্নভাবে আমাদের এই রুটে যাওয়া আসা করি। সেই ক্ষেত্রে আমাদের সিলেট সিটি কর্পোরেশন, গুয়াহাটি সিটি কর্পোরেশন,
কিংবা করিমগঞ্জ সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের একটা তৈরি হওয়া উচিত। এবং আমাদের মনে হয় এটা 2-3টা সিটির সঙ্গে যদি আমাদের একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়, তাহলে আমাদের দুই দেশে আদান প্রদান, ব্যবসা বাণিজ্যের সব কিছুতে আমাদের একটা নিশ্চয়ই একটা বেনিফিট হবে। আমি মনে করি সেই বিষয়ে মান্যবর হাই কমিশনার সাহেব একটু দেখবেন। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তিনি সত্যিকার অর্থে যে কোনো প্রজেক্টে উনি যেটাতে ব্যয়বহুল হবে, যেটাতে আমাদের এই নগরবাসীর উপকৃত হবে, তিনি সেখানে কিন্তু সম্মতি দেন। কিন্তু হয়তো আমি দেখেছি যতটা প্রজেক্ট নিয়ে গেছি তিনি কখনো আমাদেরকে বিমুখ করে দেননি, বরং আমাদেরকে উপদেশ দিয়েছেন এইভাবে করো, ওইভাবে করো। আমি কিন্তু দেখেছি তার যে আইকিউ এবং তার কাছ থেকে অনেক কিছু শিকার আছে। তিনি বিভিন্ন সভায়, বিভিন্ন মিটিংয়ে আমাদেরকে প্রথমবারের মতো গত 9 বছরে আমরা যতবার সিটি কর্পোরেশনের মেয়ররা ওনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সভা করেছি, তাতে আমাদের ইন্টারনাল অনেক প্রবলেমগুলো আমরা নিজেরাই সলভ করতে পেরেছি। এই ধরনের আইডিয়া কখনো ছিল না, এবং মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যে দূরত্ব আগে ছিল, এখন সে দূরত্বটা কমিয়ে আসছে। আমরা এখন অনেক ক্ষেত্রে যাওয়া লাগে না, মন্ত্রণালয়ের সঙ্গে যে আমাদের সম্পর্ক বিল্ড আপ হয়েছে সেই সম্পর্ক দিয়ে আমরা অনেক কাজগুলো আমরা ডিসপোজাল করতে পারি। আমরা মাননীয় মন্ত্রীর কাছে এই সিলেট মানে জানেন অন্যান্য যে কোনো এলাকা থেকে আমাদের এলাকায় বৃষ্টিবহুল এলাকা, ইতিমধ্যে অনেক সড়কগুলো আমাদের এই বর্ষার জন্য নষ্ট হয়ে গিয়েছে। আমাদের অনেকগুলো রাস্তা, ড্রেন এবং নতুন এক্সটেনশন সিটির বিষয়টা আমরা আগেও বলছি, মাননীয় মন্ত্রী মহোদয় নিশ্চয় সেটা দেখবেন। তিনি আমাদের অভিভাবক, আমরা তার কাছেই চাইব এই জন্য যে আমাদের এই শহরটা আমরা মোটামুটি ফুটপাথ থেকে আরম্ভ করে ড্রেনেজ সিস্টেম, আমাদের সম্মানিত কাউন্সিলর, আমাদের কর্মকর্তারা দিন রাত পরিশ্রম করে আমরা এটুকু করেছি। এখন যদি এই সব কিছুর করার পরে এই রাস্তাগুলো যদি আমরা একটু মেনটেন্স না করতে পারি, তাহলে আমাদের এই যে লোকজন চলাফেরা করতে অসুবিধা হয়, তখন আমাদের মন্দ কথা বলে। আমরা মনে করি নিশ্চয়ই মাননীয় মন্ত্রী যখন আসছেন, তার মাধ্যমে আমাদের এইটুকু দাবি যে তিনি সেটা বিবেচনায় নেবেন। এবং আমাদের যেখানে দাঁড়িয়ে কথা বলছি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা বলেছেন। আজকে আমি মাননীয় 2 মন্ত্রীকে এবং সচিব মহোদয় আছেন, আপনাদেরকে বলতে চাই, জেল কর্তৃপক্ষ এখানে আপনারা দেখেছেন ধোপা দিঘি হওয়ার আগে এখানে কি অবস্থা ছিল। আমরা কিন্তু তাদের সেই কারারক্ষীদের ঘর আমরা সিলেট সিটি কর্পোরেশন থেকে টাকা দিয়ে অন্য জায়গায় আমরা ভবনটা করে দিয়ে সরিয়ে দিয়েছি। আমরা কিন্তু তাদের জায়গা আমরা অন্য জায়গায় আমরা করে দিয়েছি একটা দৃষ্টিনন্দন একটা এনভায়রনমেন্টের জন্য। অথচ এই জায়গাটা জেল বাউন্ডারির বাইরে, এবং তৎকালীন জেলা প্রশাসক কাজী এমদাদুল হক সাহেব এখানে নিজে এসে ড্রেনেজ করে দিয়েছেন, কিন্তু এখন আমাদেরকে কর্তৃপক্ষের কাছ থেকে বাধার সৃষ্টি করা হচ্ছে। এবং কি এটা আমি মনে করি সিলেটবাসীর অনুভূতির উপর আঘাত আনা হচ্ছে। এখানে সাবেক অর্থমন্ত্রী আব্দুল মহিদ নিজে এসে আমাদেরকে বলেছেন তোমরা এটা করো, এটা আমার প্রাণের দাবি, আমার সিলেটবাসীর দাবি, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গত কয়েকদিন যাবৎ আমাদের মাননীয় মন্ত্রীবর্গরা আসতেছেন, সেখানে একটু বালি ফালাইতে পর্যন্ত আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা মনে করি যেহেতু আমাদের মন্ত্রীদ্বয়রা আছেন, তারা বিষয়টি যদি মানে হোম মিনিস্ট্রির সঙ্গে আলোচনা করে তাহলে সেল ডাউন হয়। আমি এটার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমি সিলেট সিটি কর্পোরেশনের যে সকল প্রজেক্টে আমাদেরকে সহযোগিতা করেছেন, অনুমোদন দিয়েছেন, আমরা অনেকগুলো প্রজেক্ট প্রায় শেষের পথে, কিছু কিছু প্রজেক্ট আমরা আর মাত্র 1 বছর আছে। আমরা যদি যে কাজগুলো শুরু করেছি সেটা যদি পরিসমাপ্তি না হয়, তাহলে এটার বেনিফিট মানুষ বুঝবে না।
আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে অনুরোধ করে বলতে চাচ্ছি যে, এবং সচিব মহোদয়কে, আপনারা জানেন সিলেটের প্রতিটি ইঞ্চি জমির দাম অনেক মূল্য। আমরা সিলেটের নগরবাসীর কাছ থেকে, আমি এবং আমার পরিষদের সদস্যরা জনগণের কাছ থেকে আমরা কাউন্সিলিং করে তাদের কাছ থেকে জমিটুকু নিয়েছি। একজন জমি দিয়েছেন প্রায় কারো 1 শতক, কারো 4 শতক, কারো 5 শতক, যার মূল্য হবে 50 লাখ থেকে 60 লাখ টাকা পার ডেসিমেল। এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাসা, যেটা সাবেক অর্থমন্ত্রী, তাতে ওনার এখান থেকেও আমরা প্রায় 1.5 শতক থেকে 2 শতক জায়গা নিয়েছি। এইভাবে আগের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের বাড়ি থেকে নিয়েছি। আমরা প্রত্যেক এবং সিলেটের আপামর জনগণ আমাদেরকে সহযোগিতা করে। যদি সেটা জমি অধিগ্রহণ করে কম্পেনসেশন দিতে হতো, তাহলে সরকারকে 13 থেকে 14,000 কোটি টাকা দিতে হতো। কাজেই জনগণ যেখানে এতটুকু স্যাক্রিফাইস করেছে, নিশ্চয় এর প্রতিদান হিসাবে আমার মনে হয় আজকে আমাদের অভিভাবক স্থানীয় সরকার মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় এটা বিবেচনায় নেবেন এবং আমাদের এই প্রজেক্টটুকু যদি হয়, তাহলে ইনশাল্লাহ আমরা সিলেট থেকে কিন্তু বারবার আপনার কাছে চাইবো না। আমাদের কয়েকটা প্রজেক্ট পাস হইলে পরে আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব, তখন আপনার কাছে আমরা আর পয়সা চাইবো না। আমরা আশা করব যে আপনি যে মনের বাসনা যে সিটি কর্পোরেশন স্বয়ংসম্পূর্ণ হোক, সিটি কর্পোরেশন কারো প্রতি প্রতিদিন যেন প্রজেক্ট নিয়ে আপনার কাছে দাঁড়িয়ে যেতে না হয়। আমাদেরকে সাস্টেনেবল সিটি কর্পোরেশন করার জন্য আপনি যে উৎসাহ দিয়েছেন, আপনি যে বিভিন্ন সময় আমাদেরকে বক্তব্য দেন, আমরা চাই আমাদের সিটি কর্পোরেশন নিজেরা স্বাবলম্বী হতে, আমরা যেন পরনির্ভরশীল না হই, সেটা সাস্টেনেবল করতে গিয়ে আপনার সহযোগিতা দরকার। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের অনুষ্ঠানে আসার জন্য সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, উনি আমাদের আমরা অত্যন্ত আনন্দ, উনি আমাদেরকে এসে যে উৎসাহিত করেছেন তার জন্য আমার নগরবাসীর পক্ষ থেকে তাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি বিশ্বাস করি আমরা সিলেট এমন একটি জায়গা, আমি ভিন্ন একটি আঙ্গিনার লোক, কিন্তু এখানে আওয়ামী লীগের সেক্রেটারি আছে, আমাদের বড় ভাই মাসুদ ভাই আছেন। সিলেট একটা ভিন্ন চিত্র, আমি আরেকটি দল করি, কিন্তু এখানে রাজনৈতিক পরিবেশ, এখানে রাজনৈতিক সম্প্রীতি, এখানে যে ধর্মীয় সম্প্রীতি, এটা বাংলাদেশে অন্য কোথাও আছে কিনা জানি না। তবে আমরা আমাদের পূর্বপুরুষের সেই ঐতিহ্য ধরে রাখতে চাই। আমরা আশা করব আমাদের যারা গার্জিয়ান তারাও আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের অনেক ত্রুটি থাকতে পারে, আজকে সময়ের স্বল্পতার জন্য মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী, অর্থমন্ত্রীর আজকে 12:30টায় দোয়া, এর জন্য আমরা এখান থেকেই তিনটি প্রজেক্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে, কারণ এরপরে আমরা এখানে যাব। এর জন্য আমি আজকে মাননীয় প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের এই তিনটি প্রজেক্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে ইস্টার্ন হাই কমিশনার অফ ইন্ডিয়া অনেক পরিশ্রম করেছেন, এবং সবচেয়ে ভালো যে ওনারা আমাদের প্রতিনিয়ত আমরা যে নিজেরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এটুকু করতে পেরেছি, এর জন্য আমি আমার পক্ষ থেকে, আমার পরিষদের পক্ষ থেকে, আমার কর্মকর্তাদের থেকে ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ জানাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদেরকে যারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন, সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। জেলা প্রশাসনকেও আমরা সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা পেয়েছি। আমি সব ক্ষেত্রে সবাই সহযোগিতা পেয়েছি, এর জন্য সকলকে আমার কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়কে। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি মহোদয়কে। Thanks to Mr. Ariful Haq, Mayor of Silet City Corporation, for his wonderful speech.
May I request our Honorable Chief Guest, Mr. Muhammad Tajul Islam MP, Ministry of Local Government, Rural Development and Cooperatives of Bangladesh for his speech. বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালালের পুণ্যভূমি এই সিলেট নগরীতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং ধন্যবাদ জানাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমিন, যিনি সিলেটবাসীর অত্যন্ত প্রিয় মানুষ। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আয়োজনে আমাদের মেয়র আরিফুল ইসলাম সাহেব অত্যন্ত আন্তরিকভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। I express my heartiest thanks to His Excellency, Honorable High Commissioner of India, Mr. Vikram Goswami, and he also actually in context of nation, we are very friendly country, and historically we have a lot of memories of these kinds of a bonding. But being a person, Mr. Vikram Goswami, after his joining, he had tried to engage Bangladesh in such a way, so the relations which have been actually mainly established in the year 1971 through the Liberation War, they have extended their heartfelt cooperation in such a way, which is the very, I think, unique example in the whole of the world. And because of that, actually relations from this time have been started. And I express my heartiest thanks to him to appear here as a special guest to contribute in this inaugural ceremony. Our Secretary, Mr. Nazmuddin Chaudhary, very recently he has joined. He has a very brilliant career, and I think you are all the senior people with very well experience. You got the chance to get his service while he was a deputy commissioner. So, and he is a very proud group head of Bangladesh government, and I am very lucky that a man like him have been posted as my secretary of local government ministry. So I have to also express my thanks. And all other deputy high commissioner of India and the high officials and the officials of the are working in Sylhet city, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ, তো আমার সাথে আসা সকল কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে উপস্থিত সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। Actually, the area where I want to emphasize, you see, you can break your relation with somebody else. You can terminate the relation with your relatives, but you cannot terminate your relation with the neighbor. আপনার প্রতিবেশীর সাথে কিন্তু আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না। আপনি করতে চাইলেও কিন্তু বাস্তবতা আপনাকে করতে দেবে না। So what will be wise policy? Wise policy is that do such a thing by which you can coexist with each other, extending the new relation. You have to be know, once you claim that I am a civilized person, then you will definitely discover some such sorts of a procedure by which you can you can live congenially with your neighbor. এই জিনিসটা আমাদের ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতেন। আমাদের পবিত্র ধর্ম ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একটি রাষ্ট্রে বসবাস করার জন্য প্রথম মদিনা সনদ করেছেন এবং সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ promulgate that whatever your religion,
you will get the freedom to enjoy and to follow your religious activities, and nobody will be the cause of that any sort of অবস্থায়। এটা ইসলামের শিক্ষা। তো এই শিক্ষাটা আদিকাল থেকে আমাদের দেশে ছিল। I was sharing something else while I was sitting side by side with His Excellency on our High Commission, that many actually other religious peoples who are living continually in this country since 200-300 years. My grandfather was a very scholar of religiously, but I was sharing him that actually there is no conflict. When হিন্দুরা যখন উলুধ্বনি দিত, আমার দাদা যখন আজান দিতেন পাশাপাশি, কখনো আমাদের গ্রামের বাড়িতে কোনো বিভেদ হয়েছে এটা আমরা শুনিনি। এবং এই কারণে আমাদের দারিদ্রতা ছিল সেই সময়গুলোতে, কিন্তু আমরা অনেক ভালো ছিলাম। তো এবং সারা পৃথিবীতে বহু ধর্ম আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, গ্রেট ব্রিটেনের কথা বলেন, জাপানের কথা বলেন, অথবা অন্য যে কোনো কান্ট্রির কথা বলেন, ওই কান্ট্রিগুলাই সবচেয়ে ভালো থাকতে পারছে যেখানে নাকি তারা সহাবস্থান করতে পারছে। দে মেক দেয়ার অ্যাকচুয়ালি লিভিং এনভায়রনমেন্ট ভেরি কনজিউমার, তারাই ভালো করতে পেরেছে। তো এই বোধোদয়টা আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ভালো করে বুঝতেন যে প্রত্যেকের ধর্ম প্রত্যেক পালন করবে, কিন্তু আমরা সম সুযোগ ভোগ করবো রাষ্ট্রের। Being a citizen, we are a claimer of equal opportunity. As being as a citizen, we are claimer of that to enjoy the equal facility of the state. And on that basis, actually, the country have started this journey under the leadership of the father of the nation. কিন্তু দুর্ভাগ্যবশত এটা মাঝে মাঝে কিছু উদ্দেশ্য প্রণোদিত লোকগুলা এটাকে টার্নিশ করার চেষ্টা করে। তো আমরা এই সমস্ত বিষয়ে সব ধর্মে আছে, কিছু কিছু শৃঙ্খল লোকজন বিভিন্ন ধর্মে আছে, কিন্তু আমরা যারা নাকি নিজেদেরকে অত্যন্ত দায়িত্বশীল মানুষ মনে করি, তারা আমাদের মধ্যে এমন একটা ব্যবস্থাপনা থাকা দরকার যাতে নাকি এইরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হতে না পারে যেটা নাকি আমাদের দেশকে শেষ করে দিবে এবং জাতিকে শেষ করে দিবে। আমরা একসময় হয়তো দারিদ্র ছিলাম, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে আমরা আজকে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হচ্ছি। তো এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। মোটিভেটেডলি somebody else wants to create some situation, but we have to be careful. তো আমি এই কথাটা বলার পিছনে কারণ হলো, বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দেশ, এই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত, যদি কোথাও কোনো ভুল বুঝাবুঝি থাকে এটাকে মিটিগেট করতে হবে। It has to be erased, it cannot be go to the conflict. এই বোধোদয়ের কারণে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টার্ট থেকে অনেক কিছু করার চেষ্টা করেছেন। পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমাদের বড় বড় কয়েকটা কাজ হয়েছে। ভারতের সাথে ছিটমহলগুলো নিয়ে সমস্যা ছিল, এই অঙ্গরপোতা দহগ্রাম, সেখানে যারা বসবাস করে সে লোকগুলা বিয়ে শাদীর কাবিন হয় না। স্কুল যদি তারা নিজেরা করেও থাকে, সরকারি কোনো স্কুল নেই, স্কুল যদি করে ভারতেও করে না, বাংলাদেশে করে না, বিকজ দে আর দ্য ম্যান অফ দ্য নোবেস্ট ল্যান্ড। This land is not have been demarcated or did not get the any identity whom they are actually belongs. হসপিটালে ভর্তি হতে পারে না, জায়গা জমি বিক্রি করতে পারে না। মানে এরকম সমস্যাকে সমাধান করার জন্য পাকিস্তানের 23 বছর সমস্যার সমাধান হয়ে বঙ্গবন্ধু 1974 সনে মোদি-বিন্দা চুক্তি করলেন। তারপর এটা সমাধান না, তখন এটা বিভিন্ন কথা আসছে, এটা তখন বঙ্গবন্ধু শেষ করতে পারে না। এখন করার পর যে দেখা গেল ভারত থেকে আমরা পেয়েছি, অর্থাৎ ডিসপুটেড ল্যান্ডের মধ্যে আমরা পেয়েছি 17,000 একর জায়গা, আর ভারত পেয়েছে 7,000 একর জায়গা। তো তাইলে এখানে কোনোভাবে সেন্স এটা ক্রিয়েট হয় না যে উই হ্যাভ স্যাক্রিফাইসড এনি সোর্স অফ দ্য বেনিফিট টু দ্য ইন্ডিয়া। আর এখানে হিসাব নিকাশে যেটা এসেছে সেটাই আমরা 17,000 একর জায়গা আমরা পেয়েছি, ভারত পেয়েছে 7,000 জায়গা। আমি আরেকটা কথা বলি, মেরিটাইম বাউন্ডারি, এই জিনিসটা সমুদ্র সীমানার সমাধান না হলে আমাদের অনেকগুলো সমস্যা হবে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলে আমাদের সাথে ভারতের সাথে যে অংশে বিরোধ ছিল সে 25,000 বর্গ কিলোমিটারের, সেখানে আমরা পেয়েছি 19,400 বর্গ কিলোমিটার, ভারত পেয়েছে 4,000 কত কিলোমিটারের মতো।
তো তাইলে সেখানে আমরা বেনিফিটেড। আমরা ভারতের সাথে আসলে সম্পর্কটা আমাদের ন্যায্যতার ভিত্তিতে, অন দ্য বেসিস অফ দ্য মিউচুয়াল বেনিফিট উইথ এ ডিউ রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট, এটার ভিত্তিতে, দেশের কোনো স্বার্থ স্যাক্রিফাইস করে নয়। এটা কিছু বেস্টেড গ্রুপ এরকম কথা ডিসিমিনেট করে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে। আমরা বিদ্যুৎ কিনি 5.5 টাকা, আমাদের উৎপাদন হয় 60 টাকা, ওদের সারপ্লাস বিদ্যুৎ আমার কাছে দেয় 5.5 টাকায়। তো তাইলে আমি উৎপাদন করলে তো আমার গ্যাস লাগবে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে, এখানে তো আমার কোনো ইনভেস্টমেন্ট নেই, তারপর 5.5 টাকা বিদ্যুৎ পাই। তাহলে অসুবিধাটা কোথায়? তাহলে এখানে কি ভারত গেইন হচ্ছে না আমি গেইন হচ্ছি? এই মানসিকতাগুলো আমাদের মধ্যে বোধোদয় আসতে হবে আমার মনে হয়। আর আজকে যে প্রজেক্টগুলো আমরা উদ্বোধন করতে আসছি, এটা আসলে প্রজেক্ট কত সাইজের এবং সিলেটবাসী কতটুকু উপকৃত হবে, এটার চেয়ে বড় জিনিসটা হলো ভারত বাংলাদেশ অবিচ্ছেদ্য প্রতিবেশী, এবং এই প্রতিবেশী আমরা পরস্পর থাকবো, এবং যাতে নাকি আমাদের মধ্যে সম্পর্কটা পরস্পরকে সম্মান করে পরস্পরের প্রতি আমাদের ন্যায্যতার ভিত্তিতে তাদের বেনিফিটগুলো ভাগাভাগি করে নেয়, সেই বিষয়ে আমাদের যে যাত্রা তার সম্পর্কটা উন্নতি করার জন্য ভারত বাংলাদেশের প্রতি এই যে এটার দাম এখানে 25,000 কোটি টাকা যদি হয়, ভারত তো আমাদেরকে 2500 কোটি টাকা, 5,000 কোটি টাকারও বহু রকম প্রজেক্ট আমাদেরকে দিয়েছে। আমি জাস্ট few days back a file had been produced to me whose value was I think 250 crore taka, more than that, belongs to the city and city corporation about the LED lighting. So this money has been given by the Bharat. তো ভারত আমাদেরকে এইটুকু না, ওইটাও আমার কাছে বড় না, বড় হলেও সম্পর্কটা। Once we have a very bonding relation, we have a very trustable relation and defendable relation, তাহলে সেই রিলেশনটা আমাদেরকে এর চেয়ে অনেক বেশি মাইলেজ দিতে পারবে। আমি একটা কথা বলি, I was very loudly and courageously, whatever the consequences, I don't bother me. এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই আইডিওলজিতে বিশ্বাসী, আমরা কখনো আনগ্রেটফুল হব না। We know the art of the gratitude to extend and express, who have extended their cooperation in our bad time. 71 যারা আমাদেরকে সাহায্য করেছে, তাদের কোনো খারাপ কাজকে আমরা সমর্থন করব না, কিন্তু এর অর্থ তার সাথে আমি শত্রুতা করব না, তারে আমি বিপদে ফেলাবো না, তার জন্য তার ক্ষতিকর হব না। আমাদের সেদিন রাশিয়া আমাদেরকে সাহায্য করেছিল, ভারত আমাদেরকে সাহায্য করেছিল, অনেক বন্ধুবতী দেশ সাহায্য করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলা মানবহিতৈষী অর্গানাইজেশন আমাদেরকে সাহায্য করেছে, ইউরোপের কিছু কিছু দেশ আমাদেরকে সাহায্য করেছে। যারা যতটুকু করেছে, আমি যদি মানুষ হই তাহলে আমি তার এই কৃতজ্ঞতা বোধের কথা ভুলে যাব কেন? আর এটা যারা নাকি এগুলাকে খুব ইনভেস্টিগেট করতে চায় নেগেটিভলি, তো আমি বলি এটা দুর্ভাগ্য, এটা হওয়া উচিত না। তো আমি আজকে এখানে আপনাদের সিলেটে এসেছি, আমাদের আব্দুল মহিদ সাহেব আমাদের বাংলাদেশের একজন কীর্তিমান পুরুষ। ওনার বংশপরম্পরায় ওনারা মানুষের জন্য, জাতির জন্য নিজেরা জানি একটু গর্বিত মানুষ হয়েছেন, নিজেদের প্রচেষ্টায় মানুষের জন্য অনেক কিছু করেছেন। মহিদ সাহেব অর্থমন্ত্রী থেকে দীর্ঘদিন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন বিশ্বস্ত, ন্যায়নিষ্ঠ, সৎ, আদর্শবান মানুষ। উনি অনেক শ্রম দিয়েছেন, যার জন্য আমরা হতদরিদ্র দেশটি আজকে নিম্ন মধ্য আয়ের দেশে হয়েছি। বাই আর ওয়ার্কিং টু বি গ্রাজুয়েটেড অ্যাজ এ হায়ার মিডল ইনকাম কান্ট্রি, ডেফিনেটলি ইট ইজ নট ফার, উই ক্যান অ্যাচিভ ইট। এবং ওনার সুযোগ, ওনার ভাই, ওনারা আমি শুনেছি, আমি সবাইকে চিনি না, বাট সবাই ইকুয়ালি দে আর প্রমোজিং পার্সন ইন দেয়ার ডিসিপ্লিন। তো মমিন সাহেবও আমার সাথে খুব ভালো সম্পর্ক, যদিও আগে খুব ভালো বেশি সম্পর্ক ছিল না, দেখা সাক্ষাৎ হতো, কিন্তু ক্যাবিনেটে আপনার ওনার কথাবার্তা, আর্টিকুলেশন, ইন্টারেকশন সব কিছু বলে আমাকেও আকৃষ্ট করে ওনাকে। এবং সত্যিকার অর্থে একজন ভালো মানুষ, দেশপ্রেমিক এবং স্পষ্টবাদী, ভাইয়ের মতোই, মহিদ সাহেবের মতোই উনি একজন সত্যিকার অর্থে বাংলাদেশের একজন গর্বিত নির্ভরশীল মন্ত্রী পরিষদের সদস্য। এবং
তার জন্য আমি প্রধানমন্ত্রী ওনাকে অনেক বেশি পছন্দ করেন। আর আমার কাছে মনে হয় যদিও ইট ইজ এ ভেরি টেনি সাইজ অফ দ্য অকেশন, প্রেজেন্সটা অডিয়েন্সটা বড় না, কিন্তু এই অডিয়েন্স দিয়ে বোঝা যায় যে সিলেটবাসীর হৃদয়ে ওনার জন্য একটা অবিতর্কিত একটা জায়গা আছে। এবং আমি বিশ্বাস করি এটা থাকাটাই যুক্তি। এরকম মানুষদেরকে যদি সম্মান কেউ করতে পারে, যেমন আমি ওনার সামনে বলছি না, আমার কাছে ভালো লাগে, এবং সে কারণে আমি আমার বাসাতেও আমি আমার ফ্যামিলির সাথে কখনো কখনো শেয়ার করি যে, তো সে কারণে আমি মনে করি এরকম মানুষদের নেতৃত্ব আমাদের খুব বেশি প্রয়োজন। আর সিলেটের বিভিন্ন উন্নয়নের কথা আপনারা বলেছেন, সে উন্নয়নের কথাগুলা, হ্যাঁ, আমরা বাংলাদেশকে একটা সমতাভিত্তিক উন্নয়ন করতে হবে। আমরা একটা উন্নয়নটা জাতির জনকে একটা কথা ছিল, নো ওয়ান উইল লিভ বিহাইন্ড, তো কাউকে পিছনে ফেলে নয়। আমি স্থানীয় সরকার মন্ত্রী হয়েছি, আমার একটু অপরচুনিটি বেশি আছে উন্নয়ন কাজের জন্য। মমিন সাহেব অন্য ডিসিপ্লিনে কাজ করে, এখানে উনি দেশের জন্য অনেক করেন, আর আমি আমার ডিসিপ্লিনের মধ্যে আমার অনেক উন্নয়নের কাজ করার সুযোগ আছে। কিন্তু তাই বলে আমার নির্বাচনী এলাকা কিন্তু আমি হয়তো কিছু বেশি করি, কিন্তু একজোটেড একটা বড় ধরনের ওই গাছে মাছে বলে যে একটা এইরকম ডিফারেন্স কিছু আমি আমার এলাকাতে করি না। সব জেলার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত, তো অতএব আমি আমার দায়িত্বটা ন্যায্যভাবে পালন করার আমি আন্তরিকভাবে চেষ্টা করি। সিলেট শহর আমাকে আকর্ষণ করে। এখানে আপনাদের মেয়র আরিফ সাহেব উনি বলেছেন হি হ্যাজ এ ডিফারেন্স অফ পলিটিক্যাল আপনার আইডেন্টিটি, ডিসপাইটেড দ্যাট আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একদিন বলেছিলাম, বাট সে ভালো কাজ করে। আমি বলেছিলাম যে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও তারপর কিন্তু সবাইকে নিয়ে কাজ করে এবং উন্নয়নের কাজ করে, ভালো কাজ করে। অতএব আমার কাছে ভালো লাগে যে দেশের টাকাটা, এই গরিব এই দেশের মানুষের টাকা যখন কোথায় বিনিয়োগ করবে, সে বিনিয়োগটা যেন কি প্রোডাক্টিভ হয়, সেটার থেকে যেন আউটপুট পাওয়া যায়। তো এখানে আউটপুট যখন পাওয়া যায়, তাতে করে আমার কাছে সত্যিকার অর্থে এটাকে এখানে আমি একটু আগেই থাকতে চাই, এবং সেই ব্যাপারে আমি ইন্ডিভিজুয়ালি কোনোটা সম্বন্ধে না বলে বেশ কয়েকটা প্রজেক্ট উনি দিয়েছেন। যেমন আমি আমাদের ওয়াসা এখানে আমরা করে দিয়েছি, ওয়াসা এখন আপনাদেরকে এটাকে কার্যকরী করতে হবে। ওয়াসা আমাদের ওয়াসা বোর্ড হওয়ার জন্য সাহেব আমাদেরকে ওনার নাম দিয়েছেন এবং সেটা বোর্ড গঠন করা হয়েছে। এর পরবর্তীতে সুবিধা হবে যে বিনিয়োগ করে, দেখুন আপনি যে কোনো সুবিধা, এক সময় আপনি 1 কেজি চাল 5 টাকা দিয়ে কিনতেন, কিন্তু আপনি অনেক গরিব ছিলেন। এখন আপনি 50 টাকা দিয়ে কিনেন, বাট ইউ ক্যান অ্যাফোর্ড ইট। এখন এমন কিছু পানি খেতে যদি আমি কিছু টাকা বেশি দিই, বাট আমার পানি খেয়ে আমি অসুস্থ হব না, ডায়রিয়া হবে না, অন্য হেলথ হ্যাজার্ড হবে না, তো তাইলে আমি ওখানে হলে ওখান থেকে আমি 50,000 টাকা 20,000 টাকা খরচ করবো ডাক্তারের পিছনে। তা না করে আমি 50 টাকা 100 টাকা মাসে বেশি দিই, বলে যে পানির দাম বাড়াই দিছে ঢাকা শহরে। আমি একটা স্টেট, সাধারণত নাকি মিনিস্টাররা এইভাবে কথা বলে না, তা আমি বললাম পানি কনজিউম করবেন আপনি, আর পয়সা দিবে কে? এখন ঢাকা শহরে যারা বসবাস করে তারা তো বিত্তবান, তুলনামূলকভাবে যারা গ্রামে বসবাস করে, তো বিত্তবানদেরকে সাবসিডি দেবে গরিব মানুষের টাকা দিয়ে নাকি? গরিব মানুষে পানি দিতে পারি না, আর বড় লোকদেরকে আমি সাবসিডি দিয়ে পানি খাওয়াবো, তো এটা কি কোনো কথা হতে পারে? আর কয় টাকা সাবসিডি? আমি দেখলাম যে এটাকে যখন দাম বাড়াই 5 টাকা, যখন নাকি 1000 লিটারে 5 টাকা যখন বাড়ানো হয়, তখন কত দাম বাড়ে দেখা যাচ্ছে একটা পরিবারের দেখা যাচ্ছে 50 টাকা হয়তো বাড়ে। কোন পরিবার এটা নিয়ে আন্দোলন করবে যারা নাকি মাসে ইনকাম হলো যে 1 কোটি 2 কোটি টাকা অথবা 1 লাখ টাকা? তো 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকার মধ্যে আপনি 50 টাকা বেশি দিলে আপনার কি মহাভারত শুনতে হবে? আর এটা হলে 50 টাকা দিলে কি সুবিধাটা হবে? এই ওয়াসাটা টিকবে এবং ভালো পানি পাবেন, এবং পানি খেয়ে আপনার কোনো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং নিরাপদ পানি পাবেন, সবসময় পানি পাবেন। তো এই জন্য আপনাদেরকে একটু এই মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। আমরা সবাই মিলে অংশগ্রহণ করতে হবে। আমি কাজ করি, আপনারা টাকা দেন, সবাই মিলে তো আমরা দেশটাকে আগেই নিই। তো আমি বিশ্বাস করি যে ওয়াসাটা আমরা বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমি কয়েকজনের সাথে অলরেডি কথা বলেছি, তো তারা
আগ্রহ প্রকাশ করেছে, যখন ওয়াসা শুনছে যে ওয়াসা প্রতিষ্ঠিত হয়েছে। ওয়াসা হলে কি এটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হবে, এটার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি থাকবে এবং এটাকে অ্যাকাউন্টেবল করা যাবে। সে কারণে অনেকে আগ্রহ প্রকাশ করেছে। তো সেটা আমরা ওয়াসা যদি করতে পারি, এটা আপনার জন্য পানির জন্য সুবিধা হবে। আর যে সমস্ত আপনাদের বর্ষার কারণে, অতি বর্ষণের কারণে রাস্তাঘাট নষ্ট হয়েছে, তো আমরা দেখি আমাদের মেয়র সাহেব আর মমিন সাহেবের সাথে আলাপ করে আমাদের তো আসলে যে কোনো বরাদ্দই, এখন আমার কাছে ধরেন এবার 41,000 42,000 কোটি টাকা দেবে। তো এই টাকাটা তো আসলে আমি এভাবে ইচ্ছাকৃতভাবে এখান থেকে ওখানে দিয়ে দিতে পারবো না। এটার একটা রাষ্ট্রের নিয়ম আছে, 1 পয়সাও সংসদে পাস না করে খরচ করা যায় না। কারণ আমাকে খরচ করার জন্য আমি করতে পারি কি সংসদে যাই না, একটা প্রজেক্ট করা হয়, ওই প্রজেক্টের এগেনস্টে কী কী কাজ করবো এগুলো ধরা হয় এবং দিয়ে এরপর পার্লামেন্টে আমাদের একটাকে পাস হয় এবং টোটালি শেষ পর্যন্ত আবার পার্লামেন্টে আমাদের বাজেটের মাধ্যমে দিয়ে পাস হয়। তো এই যে এটা হয়, এটা যদি না করা হয় তাহলে রাষ্ট্রের টাকা, গরিব মানুষের টাকা মিসইউজ হতে পারে। তো এই জন্য এই ব্যবস্থাপনা আছে। তো আমি ইচ্ছে করলে এক খাতের টাকা আর খাতে পরিবর্তন করতে পারি না খুব বেশি, তো তবু আমার যতটুকু সুযোগ আছে ততটুকু থেকে আমি আপনাদের এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য কিছু বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। আর আরেকটাও আমি বলতে পারি, আপনাদের যে এক্সটেন্ডেড এরিয়া, যে সমস্ত এলাকাটা এক্সটেন্ড করা হয়েছে সিটি কর্পোরেশনের, সেই এলাকাটার জন্য আপনারা একটা আলাদা প্রজেক্ট নিতে পারেন। এটা আমি এটা নিয়ে আমি আপনার কথা দিচ্ছি যে এটা আমি অনুমোদন করে দেওয়ার জন্য পদক্ষেপ নেব। তো এই আর এছাড়া যে সমস্ত বিষয় আছে, আপনাদের মেয়র সাহেব এবং মমিন সাহেব ওনারা অত্যন্ত আন্তরিক আপনাদের জন্য। আমি আশা করি সেই সমস্ত আন্তরিকতার কারণে আপনারা কেউই আপনাদের কাঙ্ক্ষিত অর্জন এবং লক্ষ্য পূরণে অসুবিধা হবে না। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্যের শেষ প্রান্তে আমি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মার মাগফিরাত কামনা করি এবং যার নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি, এবং আমাদের মহিন সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে অবস্থান করার জন্য। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকে যে 3টি প্রকল্পের জন্য এই আয়োজন, প্রকল্প 3টির উদ্বোধন ঘোষণা করার জন্য। Requesting our honorable chief guest and special guests to be here in the stage to declare the inauguration of the projects. মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব ডক্টর AK আব্দুল মোমেন MP মহোদয়কে। মঞ্চে আছেন মান্যবর ভারতীয় হাই কমিশনার জনাব বিক্রম কুমার দোরাইস্বামী মহোদয়। সেই সাথে মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী মহোদয়। Our honorable chief guest, Mr. Mohammad Tajul Islam MP, Minister of Local Government, Rural Development and Cooperative, Bangladesh. Honorable Foreign Affairs Minister, Dr. AK Abdul Momen. Honorable High Commissioner, Mr. Bikram Kumar Dorashami. Honorable Special Guest, Mr. Mohammad Azauddin Chaudhary, Secretary of Local Government Division, LGRD Ministry. And we see commissioners of city corporations are here. Requesting Deputy Commissioner of Sylhet to come to the stage and Chief CEO of Sylhet City Corporation to come to the stage. সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রাজ চৌধুরী মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ আজকে যে 3টি প্রজেক্টের উদ্বোধন করা হবে, ধোপা দিঘির চতুর্দিকে সৌন্দর্য বর্ধন কাঠামো সহ ওয়াকওয়ে, চারাদিঘির পাড়ে 6 তলা বিশিষ্ট মসজিদের সামনে চারাদিঘি কিন্ডারগার্টেন ও হাই স্কুল বিল্ডিং এবং সিলেটের কাষ্ঠঘরে 6 তলা বিশিষ্ট ক্লিনার কলোনি। Requesting DIG
Prison, Mr. Kamal Hussain, to come on the stage. ডিআইজি প্রিজন সিলেট জনাব কামাল হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী জনাব নূর আজিজুর রহমানকে। The three projects here, they are inauguration of walkway around Dhopa Dighi and its beautification, inauguration of 6-story building of Masjid Amin Chahadikir Park Kindergarten and School, inauguration of 6-story building of Cleaner Colony in Kastagar, Sylhet. Our guests will declare inauguration here. Chief guest, our Honorable Chief Guest, LGRG Minister, Mr. Muhammad Tajul Islam MP, will declare inauguration here, and our Honorable Foreign Affairs Minister is also here, Dr. A.K. Abdul Momen, and Indian High Commissioner Bikram Kumar Doraswamy, our special guest, and Secretary Mr. Muhammad Misbahuddin Chaudhry, and other guests will declare. Development of Dhopa Dighi Park. First project. The second project, construction of 6-story cleaners colony building, Kastagar, Sylhet. 3 number project, construction of 6-story school building at Masjid Amin Chahadikir Park, Sylhet. এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। Thanks to our guest for declaring the two projects inauguration, and our guests will visit the sites. Now our guests will visit the 3 sites and they will uncover the plates, inauguration plates over there. Thanks to all for being with us here. Sir, wait, sir. Take it. Take it out. আইতে পারলাম না তোরা ভাই দেখি না একটু হয় না ইরা উইতো নাই তো পিছাও না আইটা দেখার জন্য তো কিছু এই শোয়া না না এটা খাস করে না করিও তুমি আরো তো প্রজেক্ট আছে আর অনেক কিছু আছে করিও না ওলা করিও ওলা করিও তুমি মোবাইলটা সেরা আপনি জানো না
ভাই আমার দরকার নাই রে ভাই Nukali ano yung iwo lang yung dia. জানি না অত এটা বাড়ছেন কি তাহলে Zaitan gini. Wah. Luka tu dia. Baik সামনে করবে না। সামনে করবে না। Wah. Ika ভাই। এই নাসি তোমার দেখছি লেন্সটা লাগি। ভাই আমার টাকা দাও। ধাক্কা বাহিনী উইট তুলে ছবি তুলতে পারেন দিক করে Akhirnya Itu dia. Tayo from Video जा बोल रहा है बिहार से তাড়াতাড়ি যাও ওই তো ভাই খুচরা আজকে দিকে দেখো